সেনা কর্মকর্তা মোজাফফরের জড়িতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। ১৬ বছর ধরে ১/১১ কুশীলব সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ছিল যোগাযোগ। মানবতা বিরোধী অপরাধে ২৩ জুলাই তাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই তাকে ফাঁসি কার্যকর হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। সামরিক আদালতে জিয়াউর রহমান হত্যার বিচার হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। আজ ভয়াবহ শাস্তি হয়েছে মোজাফফর হোসেনের। সকালে ট্রাইব্যুনালে আনা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। এবার তার সঙ্গে আসামি হচ্ছেন ৪৫ বছর ধরে পলাতক থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রথমে গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেনারেল মাসুদের বিষয়ে আলোচনা করব। স্বার্থের সংঘাত মানুষকে কতটা ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ করতে পারে তার জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মোজাফফর নাম গোপন অবস্থায় ছিল, লুকিয়েছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেয়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার একটি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর একটি অংশই তাকে গুলি করে হত্যা করে। জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা যাকে ঘিরে এ দেশের মানুষ স্বপ্ন দেখেছিল নিজেদের ভাগ্য বদলের। কিন্তু মেজর মোজাফফরদের কারণে ধূলিসাৎ হয়ে যায় কোটি বাঙালির সে স্বপ্ন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মোজাফফর হোসেনকে যদি একবার নয় একাধিকবারও ফাঁসি প্রদান করা হয় তাহলেও তার উপযুক্ত শাস্তি হবে না। কারণ এই ঘাতক মোজাফফর হোসেন সে এত বড় বাটপার এবং প্রতারক যে ইতিহাসের এই বর্বরচিত ঘটনা সে ঘটিয়ে বিগত ৪৫ বছর ধরে সে তার নাম পরিচয় পরিবর্তন করে এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার চেহারা এমনকি বেশভূষণেও পরিবর্তন করে গোপনে সে বসবাস শুরু করে। কিন্তু কথাই বলে যে অপরাধের চাল যত চতুর আইনের মার তত নিষ্ঠুর। যে কারণে ইতিমধ্যেই এই ঘাতক মোজাফফর হোসেন সে গ্রেফতার হয়েছে এবং গ্রেফতারের পর এই ঘাতক মোজাফফর হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। মেজর মোজাফফর হোসেনের গ্রেফতার কেবল একজন পলাতক আসামিকে আইনের আওতায় আনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের লিভিং আর্কাইভ বা জীবন্ত দলিলকে খুঁজে পাওয়া। দীর্ঘ ৪৩ বছর ধরে যে রহস্যের জট খোলেনি মোজাফফর হোসেনের মাধ্যমে তার অনেক উত্তর পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গোয়েন্দা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূলত ৩টি প্রধান দিকে আলোকপাত করতে পারে। প্রথমত, ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেই হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনা কার নির্দেশে এবং কিভাবে সাজানো হয়েছিল তার বিস্তারিত ব্লুপ্রিন্ট জানা সম্ভব হবে। ওই রাতে কতজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বা বাহিরে থেকে আর কারা এর নেপথ্যে মদত জুগিয়েছিলেন সেই নামগুলো মোজাফফর হোসেনের জবানবন্দিতে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের পর মোজাফফর কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতে গেলেন এবং সেখানে কারা তাকে রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় দিয়েছিল তা উদ্ঘাটন করা জরুরি। ভারতের মাটিতে বিপ্লব সরকার বা জয় ব্যানার্জি নামে ভুয়া পরিচয় তৈরির পেছনে কোনো বিশেষ শক্তির হাত ছিল কিনা তা জানা গেলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যোগসূত্র স্পষ্ট হবে। তৃতীয়ত, তিনি যখন বাংলাদেশের ছদ্মবেশে ফিরে আসতেন তখন এদেশের অভ্যন্তরে প্রশাসনের কোনো স্তরের মানুষ তাকে সাহায্য করত কিংবা কারা তাকে ছদ্মনামে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল তাদের খুঁজে বের করা এখন সময়ের দাবি। মূলত এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের মুখোশ উন্মোচন করা হবে মোজাফফরকে জিজ্ঞাসাবাদের প্রধান লক্ষ্য। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরপরই মোজাফফর হোসেন অত্যন্ত চতুরতার সাথে সীমানা পাড়ি দেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে তিনি কেবল পালিয়ে যাননি, বরং নিজের পরিচয় সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। ভারতে অবস্থানকালে তিনি বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি এই দুটি হিন্দু ছদ্মনাম ব্যবহার করতেন যাতে করে তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। সেখানে তিনি স্থানীয়ভাবে ভুয়া কাগজপত্র জোগাড় করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। এই পাসপোর্টের জোরেই তিনি বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনভাবে ভ্রমণ করেছেন।
বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদের তথ্য অনুযায়ী মোজাফফর হোসেন কেবল ভারতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি দীর্ঘ সময় কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোতে অবস্থান করেছেন। এমনকি থাইল্যান্ডে যখন তিনি ছিলেন তখন সেখানে তিনি অত্যন্ত সতর্কতার সাথে নিজের গোপন নেটওয়ার্ক বজায় রাখতেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তিনি মনে করেছিলেন রাজনৈতিক পরিবেশ তার অনুকূলে থাকতে পারে এবং সেই সুযোগে তিনি একবার দেশে ফেরেন। তবে তার উপস্থিতি সবসময় ছিল রহস্যময় এবং অত্যন্ত গোপন। এরপর 2009 সালে সরকার ক্ষমতায় আসার পর তিনি আবারও দেশে ফিরে এসে রাজধানীর জনাকীর্ণ এলাকায় আত্মগোপন করেন। দীর্ঘ 14 বছর তিনি ঢাকার বুকেই বসবাস করেছেন, অথচ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে তার পাশে বসবাস করছে ইতিহাসের এক মোস্ট ওয়ান্টেড অপরাধী। জিয়া হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘকাল ধরে যে বিতর্ক চলছে তার মূলে রয়েছে 1981 সালের সেই সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া। বিশ্লেষকরা বলছেন তৎকালীন সামরিক শাসনামলে যে বিচারটি হয়েছিল তা ছিল তড়িঘড়ি করে করা একটি কোর্ট মার্শাল। সেটি মূলত ছিল সেনা বিদ্রোহ বা মিউটিনির বিচার, কিন্তু একজন রাষ্ট্রপতিকে হত্যার যে সাধারণ ফৌজদারি অপরাধ তার বিচার আজও সম্পূর্ণ হয়নি। সামরিক আদালতে সে বিচারে অনেক তথ্য গোপন রাখা হয়েছিল এবং অনেক প্রভাবশালী ব্যক্তির নাম কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেনের মতে আইনি দৃষ্টিকোণ থেকে জিয়া হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার হওয়ার পথে কোনো বাধা নেই। যেহেতু হত্যা মামলা কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই সরকার চাইলে সিভিল কোর্টে নতুন করে চার্জশিট গঠন করে এই বিচার প্রক্রিয়া শুরু করতে পারে। বিশেষ করে মোজাফফর হোসেনের মতো একজন প্রত্যক্ষদর্শী ও অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি এই মামলার নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতের মাধ্যমে এই দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ইতিহাস সবসময় তার নিচের পথে চলে, আর অপরাধীকে একদিন না একদিন ধরা দিতে হয়। মেজর মোজাফফর হোসেনের ধরা পড়া সে ধ্রুব সত্যকেই আবারও মনে করিয়ে দিল। 43 বছর ধরে যে সত্য ঢাকা পড়েছিল তা আজ উন্মোচিত হওয়ার দ্বার প্রান্তে। জিয়াউর রহমানের অনুসারী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ইতিহাসবিদেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মোজাফফরের জবানবন্দির জন্য। এটি কেবল একটি হত্যার বিচার নয়, বরং বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে স্বচ্ছ করার লড়াই। যদি যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা যায় তবে কলঙ্কমুক্ত হবে এদেশের রাজনৈতিক ইতিহাস। এই মুহূর্তে সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের পর বাংলাদেশে ফেরেন মেজর মোজাফফর হোসেন। এমনকি বাংলাদেশে এসে মোজাফফর চুপিসারে জিয়ার বাসার কাছাকাছি বসবাস শুরু করেন। এখানেই শেষ নয়, 111-এর কুশীলব ও সেই সময় তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন করার মূল হোতা জেনারেল মাসুদের সাথেও নিয়মিত যোগাযোগ ছিল এই কুখ্যাত মোজাফফরের। যদিও জীবনের কথা টিম এসব দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি, তবে কি তারেক রহমানকে শেষ করতেই মাসুদের সাথে যোগাযোগ করতেন মোজাফফর? ও স্বার্থের সংঘাত মানুষকে কতটা ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ করতে পারে তার জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তার সূত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই ছিলেন। সে সুবাদে তিনি জিয়া পরিবারের ঘনিষ্ঠ ও সুবিধাভোগী ছিলেন, অথচ তিনিই কিনা বারবার কালসাপের মতো আচরণ করলেন। সাইদ ইস্কান্দারের অনুরোধ ও লবিংয়ে মাসুদ উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। তবে তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেনাপ্রধান হওয়ার, কিন্তু জেনারেল মঈনকে সেনাপ্রধান করায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ পুরো জিয়া পরিবারের ওপর ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। এই বিষয়টি বহু সেনা কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন। 2007-8 সালে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার নামে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দুই নেত্রীসহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করেন। তারেক রহমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের এক পর্যায়ে রশির বাঁধন খুলে টেবিলের কোনায় পড়ে তার পিঠের মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করালে তাকে হয়তো আজ আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেতাম না। জিয়া পরিবারের সহায়তায় সেনাবাহিনীতে পদোন্নতি বাগিয়ে নিয়েও জেনারেল মাসুদ ক্ষান্ত হননি, কারণ তিনি সেনাপ্রধান হতে পারেননি। উল্লেখ্য, প্রাপ্ত তথ্যমতে সাইদ ইস্কান্দারের অনুরোধেই অন্তত 6 জনকে ডিঙে জেনারেল মঈনকে সেনাপ্রধান করেছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু জেনারেল মঈনও পরবর্তী সময়ে বিশ্বাসঘাতকতা করেন। উল্লেখ্য, পৃথিবীর অধিকাংশ দেশের সেনাপ্রধানের পদটি কেবল জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয় না। এই পদের সাথে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সরকার প্রধানের আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও খোলাসা করে বলতে হয়, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কাকে পরবর্তী সেনাপ্রধান বানাবেন? তিনি অবশ্যই এমন কাউকে সেনাপ্রধান হিসেবে মনোনীত করবেন যিনি তার সরকারের কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হবেন। পৃথিবীর অধিকাংশ দেশেই এমনটি হয়ে থাকে। গোয়েন্দা তথ্যমতে লেফটেন্যান্ট জেনারেল মাসুদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক ঘাতক মোজাফফর হোসেন ভারতে থাকা অবস্থায় নিয়মিত ফোনে কথা বলতেন। জেনারেল মাসুদ মালয়েশিয়ায় আদম পাচারের একটি মামলায় আটক হওয়ার পর তার ব্যক্তিগত ফোন ফরেনসিক করে এই তথ্য পাওয়া যায়। বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শ্রদ্ধা ভরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসেবে অভিহিত করলেও বিএনপি কখনো পরিষ্কার করে নাই যে ঠিক কোন যুদ্ধে বা কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন। এমনকি দু দফা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেই দুই মেয়াদেও কখনো বিএনপি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার বা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেনি, কিংবা বেগম খালেদা জিয়ার মুখে বা তার
রাজনীতিতে সক্রিয় পুত্র তারেক রহমানের মুখে কখনো শোনা যায়নি যে কোনো বিশেষ পক্ষ, কোনো বিশেষ ষড়যন্ত্র কিংবা কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে। এখন যখন জিয়াউর রহমান পুত্র তারেক রহমান ক্ষমতায়, তখন ৪৫ বছর পলাতক থাকবার পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর যে কোর্ট মার্শাল হয়েছিল, যে কোর্ট মার্শালে একের পর এক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয় এবং মুক্তিযোদ্ধা বলেই ওই ১৩ জনকে হত্যা করা হয়েছিল জিয়া হত্যার সঙ্গে জড়িত করে, সেটা বিভিন্নভাবে অ্যান্থনি মাস্কারানহাস, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক যিনি বাংলাদেশে সেনা কু নিয়ে বড় ধরনের গবেষণা কাজ করেছেন, লিগাসি অফ ব্লাড বইটা লিখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, জিয়ার আমলের কু পাল্টা কু, জিয়াউর রহমানকে হত্যা, এসব বিষয়ে ব্যাপক পরিমাণ গবেষণা তথ্য সংগ্রহ করে এবং সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার নিয়ে সেই ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করেছেন। সেই অ্যান্থনি মাস্কারানহাসও বলছেন যে মূলত এরশাদ, যিনি পাকিস্তান থেকে ফিরেছিলেন, তিনি একদিকে জিয়াউর রহমানকে হত্যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারেন, আর জিয়াউর রহমান নিহত হওয়ার পরেই তিনি মেজর জেনারেল মঞ্জুর সহ এই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার ব্যবস্থা করে আসলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করেছিলেন। অথচ এই কোনো বিষয়ে খালেদা জিয়া, তারেক রহমানকে কখনো মুখ খুলতে দেখা যায় নাই। এখন যে প্রেসিডেন্ট জিয়া পুত্র যখন ক্ষমতায়, তখন পলাতক এক সেনা কর্মকর্তা, যিনি কিনা ওই রাতে ১৯৮১ সালের ৩০শে মে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার জন্য সেনা কর্মকর্তাদের যে অভিযান, তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং সেই আক্রমণে মুখ্য ভূমিকা পালনকারীদের একজন, যিনি কিনা ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজেছিলেন, জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন, অ্যান্থনি মাস্কারানহাসের বইয়েই সেগুলোর বর্ণনা আছে, যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর জিয়াউর রহমানের জিনিসপত্র তল্লাশি করেছিলেন এবং যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন। তিনি হঠাৎ করেই ধরা পড়েছেন পুলিশের হাতে এবং এরপর থেকে তিনি যেসব তথ্য সেনা হেফাজতে বসে দিচ্ছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বের হচ্ছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলোয় যেসব শিরোনাম বেরিয়ে আসছে, তাতে একরকম ভাবে পরিষ্কার যে এ প্রশ্ন না তোলার বোধহয় কোনো সুযোগ নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত ছিল। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত থাকার এই সন্দেহ নিয়ে এতদিন বিএনপি কোনো আলাপ তুলল না। এখন যে আলাপটি তুলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র যখন ক্ষমতায়, তখন সেটাও ভীষণভাবে কৌতূহলোদ্দীপক বটে। বাংলাদেশের নয়া দিগন্ত শিরোনাম করেছে যে বের হতে পারে জিয়া হত্যার ভূরাজনীতির নেপথ্য সূত্র। এর আগে যুগান্তর খবর দিয়েছিল যে শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মোজাফফর বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত, জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। কোর্ট মার্শাল হচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়া, যে বিচার প্রক্রিয়া নিয়ে কখনোই কোনো সময় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না। কাজেই মোজাফফরকে যে শাস্তি বা যে সাজা দেওয়ার কথা ছিল সে সময়কার কোর্ট মার্শালে, এবং তিনি তখন পলাতক ছিলেন, কাজেই তার নামে কোনো সাজা তখন ঘোষণা করা হয় নাই। তাকে ধরিয়ে দিতে 2 লক্ষ টাকা তখন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এখন মোজাফফরকে যে সেনা হেফাজতেই বিচার হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মোজাফফর সেই কোর্ট মার্শাল থেকে তখন বেঁচে গিয়েছিলেন, যিনি এতটা সক্রিয় ছিলেন, যিনি তার সঙ্গে আর যারা গিয়েছিলেন, মানে ওই জিয়াউর রহমানকে হত্যা করতে সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে গুলি করেছিলেন যে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, কিংবা তখন চট্টগ্রামের জিওসি মঞ্জুর, যাকে কিনা জিয়া হত্যার জন্য দায়ী করে প্রথমেই হত্যা করা হলো, এরা কেউ কিন্তু এমনকি কোর্ট মার্শালের মুখোমুখি হওয়ার সুযোগ পান নাই। অথচ এই মোজাফফর তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি যে একটা দীর্ঘ সময় ভারতে ছিলেন, এরপর সেটা এখন বেরিয়ে আসছে। বাংলা স্ট্রিম খবর দিচ্ছে যে মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে জয় ব্যানার্জি ও বিপ্লব সরকার ছদ্মনাম ব্যবহার করে বসবাস করতেন। এই ঘটনার পেছনে ভারতের তৎকালীন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা ছিল কি? আবার জিয়া হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার কোনো বিদেশি চক্রান্ত ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। বাংলা স্ট্রিম বলছে এমন একটা প্রশ্ন কিন্তু 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পরেও সামনে এসেছিল, সেই প্রশ্নেরও কোনো মীমাংসা হয়নি। মানে ভূরাজনৈতিক
কি কি টানাপোড়েন সে সময় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে চলছিল সে প্রশ্নের তো মীমাংসা হওয়া দরকার। কারণ জিয়া হত্যার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন যারা, তারা সকলেই লেফটেন্যান্ট কর্নেল মতিউর, যিনি 28টা গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলেন জিয়াউর রহমানের দেহ, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। এবং তারা মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের একটা দল গঠন করে কিন্তু 3 দলে ভাগ হয়ে জিয়ার সার্কিট হাউসে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এদের কেউ কেউ বলছেন যে তারা জানতেন না যে শেষ পর্যন্ত হত্যা করা হবে জিয়াউর রহমানকে, তারা জানতেন যে তাকে হয়তো বা ক্যান্টনমেন্টে নিয়ে আসা হবে, একটা কু সংগঠিত হবে। কারণ তখন তো কু পাল্টা কুয়ে জর্জরিত বাংলাদেশ সেনাবাহিনী, এরা বিক্ষুব্ধ ছিলেন জিয়াউর রহমানের উপর। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত, পাকিস্তান থেকে ফেরত আসা সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছিলেন এবং কোণঠাসা করে ফেলছিলেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের। কাজেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ক্ষোভ বাড়ছিল এবং তারা চাইছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরিয়ে অন্য কোনো সেনা কর্মকর্তাকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে। তো সেই মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরকার সেই সেনা কর্মকর্তাদেরকে তখন কি কোনোভাবে বাইরের কোনো শক্তি, বহির্শক্তি, ভূরাজনৈতিক কোনো শক্তি, বিদেশি শক্তি, প্রতিবেশী দেশ, তারা কি তাদেরকে একরকমের শক্তি সমর্থন যোগান দিচ্ছিল যাতে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর পাকিস্তান থেকে আসা সেনা কর্মকর্তাদের প্রভাব কমাতে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা সেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা নেন? মানে এমন একটা ষড়যন্ত্র কি খুবই সাদা কালো ভাবে মিলিয়ে ফেলা সম্ভব? খুব লজ্জা পাইতেছি ভাই, এটা মাস্ক থাকলে মুখ ঢাইকে আসতাম। হ্যাঁ, সত্যিই লজ্জা পাচ্ছি। গাজী নজরুল ইসলাম এমপি সাতক্ষীরা 4 আসনের, কেন উনি এই কাজটা করলো বুঝলাম না। আসলে হয় কি জানেন, নীতি আদর্শ আপনি যত কিছুই বলেন না কেন, ওই সেক্সুয়াল ব্যাপারটা আলাদা। ওই জায়গাটায় মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না, কিন্তু ঠিক রাখতে হবে, দায় দায়িত্বের ব্যাপার আছে তো, তাই না? আমি যৌবনে যা কিছু করছি এই বয়সে এসে তা করতে পারবো, করা উচিত না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তো দেখেন ভাই ব্রাদার, আমি সিনেমার মানুষ, হ্যাঁ, আমি অতটা সুফি হইতে পারবো না যে অন্যদেরকে গুনাহগার মনে হবে। হ্যাঁ, এতটা সুফি মানুষ আমি না। জীবন অনেক গুনাহ করছি, সেটা বইটা শেষ করতে পারুন না, কিন্তু উপরওয়ালা একজন আছে, উনি তো দেখছে। হ্যাঁ, উনি সব কিছু দেখে। আমার মনে হয় উনি তাদেরকে ক্ষমা কইরা দেয় যারা ধরা খায় না। হ্যাঁ, যারা ধরা খায় না। চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি ধরা না পড়েন, চুরি কইরা যদি ধরা পড়েন তাহলে শেষ। ওই যে বলে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। গাজী নজরুল ইসলামের এই দুর্ঘটনা ওনার সারা জীবনের কান্না হয়ে গেল। তো এটা, হ্যাঁ, সারা জীবনের কান্না। দেখেন উনি এই সংসদে কিভাবে আসবে, খুব লজ্জা পাবে, কিভাবে মুখ দেখাবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন ভাই ওনার বিবাহিত বউ বিয়ে করছে, আমি একমত আপনার সঙ্গে। যদি ওনার বিবাহিত বউ হয় আমার কোনো আপত্তি নাই, আবার বাইরের কেউ হইলো আমার আপত্তি নাই, যদি উনি ধরা না খাইতো, বুঝছেন? কারণ আমরা তো জানতাম না, আপত্তি করুন কেমনে, জানতামই না ব্যাপারটা। কিন্তু এখন কি হয়েছে জানেন, ঘরের বউ বাইরে যাবে কেন, অন্য জায়গায় যায় কেন ওনারা, কেন, কারণ কি? আর আমি যেটুকু বুঝি আমার অল্প জ্ঞানে, এটা কিন্তু ফাঁদ পেতে ধরা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে। এটা যে একেবারে প্রথম ঘটনা এমন না। 10 দিন চোরের 1 দিন গৃহস্থের কথা তো বলে না, আমরা বলি না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এরকম কথা তো আমরা বলি। এটা ফাঁদ পাতা হয়েছে। ওইখানে যে উনি যাইতো এটা কেউ কেউ জানতো। উনি বলছে ওনার ড্রাইভারের কথা। ওনার ড্রাইভার আবার কে? ওনার এই যে নতুন বউ, যাকে উনি বউ বলতেছে, ওনার মামা, ওই মামাকে উনি আবার ড্রাইভার রাখছে। তার মানে মামা শ্বশুর ফাঁদ পাচ্ছে। ওনাকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া মামা শ্বশুর আবার লোকজন নিয়ে আসছে। শোনা যাচ্ছে 1 লক্ষ টাকা দিছে। উনি একজন এমপি মানুষ, উনি কেন টাকা দিতে যাবে যদি কোনো অন্যায় না কইরা থাকে? ওনার বউ যদি হয়ে থাকে কেন টাকা দিতে যাবে? ওনার ভিডিও আমি দেখছি, কিছুটা হলেও তো বুঝি মানুষের চোখ মুখ দেখলে। উনি খুবই নার্ভাস। হ্যাঁ, উনি যে অন্যায় করছে এটা ওনার চোখে মুখে ফুটে উঠছে। যাই হোক, উনি ওনার প্রথম স্ত্রীকে দিয়া বলাবার চেষ্টা করছে অনলাইনে যে আমার স্বামী কোনো অন্যায় করে নাই, সে আরেকটা বিয়ে করছে। আমার স্বামীকে নিয়ে যারা এসব গুজব রটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনবে। কত লোকরে আইনের আওতায় আনবেন বলেন? কত মানুষকে আইনের আওতায় আনবেন? মানুষ এটা বলবেই, সুযোগ পেয়ে গেছে, কেন বলবে না? উনার কারণে জানেন পুরা জামাত ইসলাম লজ্জায় পড়ে গেছে, আমিও লজ্জায় পড়ে গেছি। আমার না আপনাদের সামনে আসতেই লজ্জা লাগতেছিল। বহুবার চিন্তা করছি থাক আজকে আর কোনো কথা বলবো না, কিন্তু আবার এটাও ভাবলাম, ও নিজের গায়ে পড়ছে তো এখন কথা বলতে চাও না, পালায়া রইছো। হ্যাঁ ভাই, উপরে থুতু মারলে তো নিজের গায়েই পড়ে। কারণ জামাত ইসলামকে সাপোর্ট করি, দেখছেন আপনারা, আগে পরে আপনারা আমার কন্টেন্ট দেখলেই বুঝবেন কেন সাপোর্ট করি। ওইটাও বলছি, ওনাদের মধ্যে ভালো অনেক গুণ পাইছি আমি। বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রেমে পড়ছি। ওনার বক্তব্য, কথাবার্তা, চাল চলন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। ওই ভালো লাগা থেকেই জামাত ইসলামকে সাপোর্ট
প্রমোট করা। হ্যাঁ, চাচ্ছিলাম ওনারা একবার দেশের শাসন করুক, দেশটা ওনাদের হাতে একটা বার যাক। আমার বিশ্বাস ওনাদের হাতে একটা বার যদি দেশটা যায়, দুর্নীতি মুক্ত একটা দেশ পাবো। কিন্তু এই যে এই কাণ্ডটা কি দুর্নীতির মধ্যে পড়ে? না, এটা দুর্নীতির মধ্যে পড়ে না, এটা অন্য নীতির মধ্যে পড়ে। আদর্শ বলেন, নীতি বলেন, যা কিছুই বলেন, ওই সেক্সের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। ওটা যদি কারো মাথায় একবার উঠা যায় না ভাই, ওর হুশ জ্ঞান থাকে না। কিন্তু হুশ জ্ঞান রাখতে হবে, সাবধানের মাইন্ড নাই তো ভাই। দেখেন দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।